আলু ভর্তা খাওয়া যাবে না। শোনো, তুমি এক কাজ করো, এই মাংসটা তুমি উঠিয়ে রেখে দাও। ছেলে তো চাকরি ইন্টারভিউ দিতে গেছে, চাকরির ভাইবা, তখন থেকে ফিরে আসবে, ও তো সেই মাংস দিয়ে ভাত খেতে চাইবে। এই আজকালকার ছেলে মেয়েদের নিয়ে হয়েছে এই সমস্যা, মাছ মাংস ছাড়া খেতেই চায় না। শাকসবজি তো ওদের কাছে বিষ, কিন্তু কী করবো, আমার তো আর প্রতিদিন মাছ মাংস কেনার সামর্থ্য নেই। দেখো, এই পেনশনে যা টাকা পেয়েছিলাম তার বেশিরভাগ টাকায় কিন্তু আমি ইনভেস্ট করেছি একটা কোম্পানিতে। সেখান থেকে মাসে মাসে যা পাই আর তার সাথে পেনশনের বাকি টাকা, এই দিয়ে কিন্তু সংসার চলছে। কিন্তু কি করে চলবে? দুটো ছেলে মেয়ে লেখাপড়া শিখে ঘরে বসে রয়েছে, চাকরির কোনো খবর নাই। আমার পক্ষে আর সংসার টানা সম্ভব হচ্ছে না, জানি না কি। আপনি অত চিন্তা করবেন না তো, একটু ধৈর্য রাখেন। আল্লাহর রহমতে ওরা কোনো না কোনো দিন একটা ভালো চাকরি পাবেই, আর তখন আমাদের দিন ফিরে যাবে। নেন তো, আপনি এক টুকরা খান, ও এলে আমি ওকে একটা ডিম ভেজে দেব, খান। কিরে, ইন্টারভিউ হলো? রেজাল্ট দিয়েছে? হবে না বাবা, হবে না। এভাবে যুদ্ধ করে এখানে চাকরি পাওয়া আমার পক্ষে সম্ভব না বাবা। আমার খালু নেই, মামা নেই, চাচা নেই, জ্যাঠা নেই, বড় ভাই নেই, এখানে মেধার কোনো দাম নেই বাবা। আমরা যেন আর ইন্টারভিউ দিয়ে মেধার জন্য চাকরি পাইনি, এসব অজুহাত তুই আমাকে দেখাবি না। আপনার কথা রাখেন তো, আমি বুঝি শুনি নাই সেই সময় আপনার কোনো এক আত্মীয় খুব বড় পজিশনে ছিলেন, আর তার কারসাজিতেই আপনার চাকরি হয়েছে। আর এই দেশে কোনো কালেই শুধু মেধার জোরে পুরোপুরি চাকরি হয় না। বাবা তুমি কি বললে? আমি কেন অজুহাত দেখাবো? বাবা, এখানে একটা চাকরিতে লোক নিবে 150 জন, এখানে মেধার 45% আর কোটার 55% চলে যাচ্ছে ওই তদবিরবাজদের দখলে। তাহলে তোদের মতো বেকার তরুণদের হবে কি? কি আর হবে বাবা, তুমি যদি আমার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চাও তাহলে প্লিজ বাবা, ওই তুমি যেখানে টাকাটা ইনভেস্ট করেছো সেখান থেকে অন্তত কিছু টাকা দিয়ে আমাকে অস্ট্রেলিয়া পাঠানোর ব্যবস্থা করো। ওই যে আমার বন্ধু আছে না রিজভি, সে তো ওই MBA কোর্স করার জন্য 15 লাখ টাকা খরচ করে অস্ট্রেলিয়া চলে গেছে বাবা। ও বলেছে আমাকে সেখানে অ্যাপ্লাই করার জন্য, পার্ট টাইম জব করা যাবে বাবা। 2 বছর স্টাডি শেষে সেখানে জব পেয়ে যাব, আবার সিটিজেনশিপও পেয়ে যাব বাবা। ওই তদবির বাজার ঘুষখোরদের সঙ্গে যুদ্ধ করে এখানে আমার পক্ষে টিকে থাকা মুশকিল, অসম্ভব বাবা। এই যে তোদের মতো মেধাবী ছেলে মেয়েরা সব যদি দেশ ছেড়ে চলে যায় তাহলে অবস্থাটা কি হবে? সব মেধা পাচার হয়ে যাচ্ছে, দেশ হয়ে যাবে মেধা শূন্য। আপনি আর কথা বাড়িয়েন না তো, আপনি যান ওই অফিসে যেখানে আপনি আপনার 30 লাখ টাকা ইনভেস্ট করেছেন, ওখান থেকে 15 লাখ তুলে নিয়ে আসেন, নিয়ে এসে ছেলেকে দেন, ও অস্ট্রেলিয়া যাক। কেন? ওই যে আমার বান্ধবী রিনি, ওর ছেলে মারপি, ও স্পেনে গেল না, ওখানে গিয়ে ও পড়াশোনা করে ওর 2 ভাইকেও নিয়ে গেছে। আমার বিশ্বাস আমার আবিরও ওখানে গিয়ে পড়াশোনা শেষ করে
ওখানে সেটেল হতে পারবে আর আমাদের পুরো পরিবারকে ওখানে নিয়ে যেতে পারবে। না রে বাবা, নেন তো নেন, আপনি শেষ করেন খাওয়া। আবি তুই ফ্রেশ হয়ে আয়। আচ্ছা যা তো বাবা, যা হাত মুখ ধুয়ে নে। নেন। কি অবস্থা! মেধাশূন্য দেশ, মেধাশূন্যতার হাতে দেশের চাবি। বাড়ি জুড়ে দেন, ভাঙেন ভাঙেন। কি ব্যাপার, আপনারা তালা ভাঙছেন কেন? আপনি আপনি কি অফিসে চাকরি করেন? না 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 না, আমি একজন ইনভেস্টর। আমি তো এই কোম্পানিতে 30 লাখ টাকা ইনভেস্ট করেছি। ওই যে আরেকজন পাওয়া গেছে, উনি রাখছে 30 লাখ, আর আমি সরকারি মিশনে চাকরি করতাম। এরপর রিটায়ারমেন্টে এসে আমার পেনশনের সব টাকা, মোট 70 লাখ টাকা আমি এখানে রাখছি, আর ওনারা নিয়ে বাঁচছে। আমি অনেক ফতুর, আমার ওখানে কি অবস্থা গো, হায় রে আল্লাহ, আমার কি হবে? আমার বাবা ছিল সৌদি আরব, 27 বছর বিদেশে থাকার পর পরিবারের খরচ চালায় যেই টাকা জমা করছি 18 লক্ষ টাকা, এই জমানো টাকাগুলো এইখানে ইনভেস্ট করছি। আর এই কোম্পানি করলো কি, সব টাকা নিয়ে লাপাত্ত হয়ে গেছে গা। এখন আমাদের কি অবস্থা হইব, আমাদেরকে কে দেখবো, আমরা এখন কি নিয়ে বাঁচবো, এই বিচারটা কে করবে? লোভে পাপ আর পাপে মৃত্যু। আমার তখনই সন্দেহ হয়েছিল, প্রতি লাখে 3000 করে টাকা দিচ্ছে। এত এত টাকার লোভ দেখিয়ে শেষে আবার সব কিছু নিয়ে পালিয়ে না যায়। মিথ্যা কথা বলছো কেন আম্মু? তুমি তো তখন আব্বুকে বললে যে ব্যাংকে ডিপোজিট করলে আর কত টাকাই পাওয়া যায়, এরা বেশি লাভ দিচ্ছে, এদের কোম্পানিতে টাকাগুলো রাখো। এখন সব দোষ আব্বুকে দিচ্ছ, আব্বুর তো একার দোষ নাই, তোমারও লোভ ছিল। চুপ কর, পাকামো করবি না। আমার দোষ ছিল কেন? আমি কি ওই ভুয়া ব্রাইট ফিউচার কোম্পানির ঠিকানা এনে তোর বাবাকে দিয়েছিলাম? না তোর বাবা নিজে এসে বলেছিল তার কোন কলিগ নাকি সেখানে টাকা রেখেছে আর মাসে মাসে বেশ ভালো লাভও পাচ্ছে। আর কই, তোরাও তো তোর বাবাকে নিষেধ করিসনি। এখন আমার যখন সব কিছু নিয়ে গেল, তখন আমি এত বড় সংসার কি দিয়ে চালাবো? হ্যাঁ, কি আল্লাহ, তুমি ওই চোর বাটপাদের উপরে গজব নাজিল করো, গজব, যাতে ওরা ভিক্ষার থালা হাতে করে করে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। এসব বদদোয়া দিয়ে লাভ নেই আম্মু,
এই যে কস্টিনি, কেভ্যালি, এদের মধ্যে হাজার হাজার বাটপার কোম্পানি সবার লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। সরকার ওদের কিছুই করেনি, লাখ লাখ পরিবার পথে বসেছে। তারাও তোমার মতো ওদেরকে অনেক বদদোয়া দিয়েছে, কিন্তু ওদের কিছুই হয়নি। ওরা দিব্যি ঘুরে ফিরে খেয়ে দিয়ে বেড়াচ্ছে। কই, ওরা কি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছিল? আসবে আসবে, যেদিন ওদের উপর আল্লাহর গজব নাজিল হবে সেদিন ওরা পালানোর পথ খুঁজেও পাবে না। লোকজন ওদের পিটাইয়ে দেশ ছাড়া করবে। তাতে কি, যারা তোমার মতো জীবনের শেষ সম্বল লাখ লাখ কোটি কোটি টাকা ওদের হাতে তুলে দিয়েছে, তারা কি তাদের কষ্টের টাকা ফেরত পেয়েছে? পায়নি। এতবার ধরা খাওয়ার পরও আমাদের দেশের মানুষের শিক্ষা হয় না। কিহে শালা বাবু, চাকরি বাকরি কিছু হলো? আমাকে কে চাকরি দিবে দুলা ভাই? আমার না আছে কোটা, না আছে এমপি মন্ত্রীর সুপারিশ, না আছে পদ পদবি, কিচ্ছু নেই। মেধাতে দেশে চাকরি হয় না। শোনো, টাকা পয়সা জোগাড় করো, আমার বসকে ধরে তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই। সামনে আমার অফিসে সার্কুলার দিবে, তুমি অ্যাপ্লাই করবে, কেমন? দুলা ভাই, আমি টাকা পয়সা কোত্থেকে পাবো বলেন তো? ওয়া কোম্পানিতে ওখানে ইনভেস্ট করলো, পুরোটাই ধরা খেলো। মানে এখন আমাদের শেষ সম্বলটুকু শেষ হয়ে গেছে দুলা ভাই। আচ্ছা, আন্দোলন হচ্ছে এই যে কোটা নিয়ে, এটার কি হবে আর পরে? কিচ্ছু হবে না আপা। এদেশে কখনো কোনো কিছু হয়েছে ঠিকঠাক? হয় না। কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম, সরকার আমাদের ঘোষণা দিয়ে কি বললো? যে কোটা তুলে নেওয়া হবে। সামনে নির্বাচন ছিল, তাই আমাদেরকে আশ্বাস দিয়ে নির্বাচনের বৈতরণীটা কোনোভাবে পার করলো। তারপর আবার জানুয়ারিতে আবার নতুনভাবে ক্ষমতায় আসলো। তারপরে 6 মাস যেতে না যেতেই আবার তারা কি করলো? সেই কোটা পুনর্বহাল করলো। তার মানে তারা ওয়াদার বরখেলাপ করলো। আবারও সেই তাদের নাতিদেরকে চাকরি দিবে, তারপরও আবার সেই তাদের নিজেদের পদ পদবীর লোকদেরকে চাকরি দিবে। এই তো আসলে এই দেশে আমরা কিচ্ছু না, আমরা কেউ না, আমরা হচ্ছে এই দেশে ভাড়াটিয়া। শোন, ধর আমাদের দেশে 1 কোটি মেধাবী বেকার আছে, আর তাদের প্রত্যেকের পরিবারে 5 জন করে লোক আছে, তাহলে মোট 5 কোটি মানুষ। আচ্ছা, এই 5 কোটি মানুষ যদি রাস্তায় নামে, তাহলে ওরা কোথায় যাবে? কে রাস্তায় নামবে? রাস্তায় নেমে কার গুলি খাওয়ার শখ হয়েছে? তুমি রাস্তায় নামবা? হ্যাঁ, পরিবর্তন চাইলে করতেই হবে। কেমন বোকা নিয়ে আমি সংসার করি, চিন্তা করা যায়? এই, আমি সরকারি চাকরি করি না, আমার বউ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামছে, এই কথা যদি আমার অফিসের কেউ শোনে, তাহলে আমার কি অবস্থা হবে? তখন আমার চাকরি থাকবে? আমার চাকরি গেলে তুমি কি খেয়ে বাঁচবে? বুঝে শুনে কথা বলো যারা, বুঝেছ? আশ্চর্য কথা বলতেছো। 5 কোটি লোক রাস্তায় নামলে কে তোমার বউ, কে জানবে? আর তোমার অফিসে এই খবর পৌঁছাবে কি করে? শোনো যারা, আন্দোলনকারীদের ভিডিও দেখে সবাইকে চেনে যায়। কে কে রাস্তায় নামছে সেই ভিডিও একটু একটু করে টেনে টেনে চেক করে তারপর সকলকে ধরছে। খবরদার, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আন্দোলনের রাস্তায় নেমে আমার বিপদ ডেকে আনবা না। বহু সাধনা করে আমি এই চাকরিটা পেয়েছি, মনে রেখো। থাক আপা, দুলাভাইয়ের সঙ্গে এখন অযথা তর্ক করো না। আন্দোলনের জন্য তোমাদেরকে রাস্তায়ও নামতে হবে না। আপা শোনো, সারা দেশে ছাত্ররা কমিটি দিচ্ছে, কোটা তুলে নেওয়ার জন্য আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ছে। আমিও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট কমিটির একজন। আপা শোনো, এবার এই মিথ্যাবাদী প্রতারক সরকারের মুখের কথা আমরা কোনোভাবে আর মানব না।
এই কোটা আইন করে সম্পূর্ণ তুলে না দেওয়া পর্যন্ত আমরা ছাত্ররা কোনোভাবে এই রাজপথ ছাড়ব না। আচ্ছা ভাই, যদি ওরা ছাত্রদের উপর গুলি চালায়? কি গুলি চালাবে? এত বড় সাহস? সরকারের গদি ধরে আমরা ছাত্ররা সবাই টান দিব না? দেখো আপু, একজন স্বৈরাচার যদি 52, 71, 90 থেকে শিক্ষা না নেয় তাহলে কখনো এদের পরিণতি ভালো হবে না। আগে স্বৈরাচারদের পরিণতি যেমন হয়েছে তাদেরও পরিণতি ঠিক একই হবে। পাকিস্তানি স্বৈরাচাররা 52 আর 71, আর শেষবার স্বৈরাচাররা 90 যখন গুলি করলো তখন থেকে আন্দোলন শুরু হয়েছে। সেই থেকে আন্দোলন আর কমেনি। ওদের ক্ষমতার কবর রচনা না করে ছাত্ররা কোনোভাবেই ঘরে ফিরবে না, এটা মনে রেখো। শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উর্দু, ফার্সি, হিন্দি, বাংলা। লেনদেন শব্দের অর্থ হিসাব নিকাশ, লাভ ক্ষতি, মূল্য হচ্ছে। কি রে মামা, এত মনোযোগ দিয়ে কি পড়ছিস? ওই আগামী মাসের 5 তারিখে আমার ব্যাংকের রিটেন পরীক্ষাটা আছে না, ওটার জন্য জেনারেলজি বই পড়ছি। এসব চাকরির পরীক্ষা আর তোকে দিতে হবে না। আমার কাছ থেকে শুধু টাকা নিস আর ব্যাংক ড্রাফট পাঠাস। এই পর্যন্ত তো মনে হয় 1 লাখের উপরে নিয়েছিস। আর 50 বারের মতো ভাইবা পরীক্ষা দিয়েও বারবার কিসের ভেরিফিকেশনের জন্য চাকরি হয় না। 17 বার আম্মু, 50 বার না। আর ভেরিফিকেশনের মানে হচ্ছে আমি এবং আমার পরিবার সরকার দলীয় কিনা সেটার ভেরিফিকেশন। অনেক হয়েছে, আর দরকার নাই। তোর ভাইরও তো কোনো চাকরি হচ্ছে না। আমি আর তোদের কারোর জন্য এই ব্যাংক ড্রাফটের টাকা দিতে পারবো না। পারলে বেসরকারি চাকরির চেষ্টা কর, আর না হয় আমি তোরে বিয়ে দিয়ে দিই, স্বামীর সংসার করবি। তো ঠিক আছে, বিয়ে দিয়ে দিও। আম্মু, আজকে সারা দেশে অনেক গোলাগুলি হচ্ছে। ভাইয়া কোথায়? বাসায় ফিরে নাই? আব্বু কোথায়? না রে মা, একজনও ঘরে ফেরে নাই। আমি আর পারি না। তোর ভাইকে বারবার নিষেধ করা সত্ত্বেও প্রতিদিন আন্দোলনে যাচ্ছে। সকালে যায় আর রাত করে ফেরে। আর তোর বাবা টাকা হারিয়ে পাগলের মতো বিভিন্ন জায়গায় ঘুরতেছে। এই চিটার বাটপাড়ের কাছে টাকা দিয়ে কি সেই টাকা ফেরত পাওয়া যায়? আমার তো মনে হয় ওরা অনেক লোকের কাছ থেকে 400-500 কোটি টাকার মতো নিয়ে চলে গেছে। থানা পুলিশ করে লাভ কি? আর এই বয়সে টাকার শোকে না পাগল হয়ে যায় রে মা। আব্বু টাকাগুলো সব হারালো। আমাদের 2 ভাই বোনের একজনেরও চাকরি হচ্ছে না। আমাদের শেষ সম্বল বলতে আর কিছুই রইল না। আমাদের সংসার চলবে কি করে আম্মু? আমার মাথায় কিছু ধরে না রে মা। তোর আব্বু আর তোর ভাইয়াকে একটু ফোন দিয়ে দেখতো ওরা কোথায় আছে। হ্যাঁ, দিচ্ছি। ভাইয়ার তো ফোন বন্ধ আম্মু। ছেলেটার জন্য আমার খুব খারাপ লাগে রে মা। শুনছি সরকার নাকি কোটা আন্দোলনের ছেলেপেলেদের ধরে নিয়ে যাচ্ছে। কখন যে কোন বিপদ ঘাড়ের উপরে এসে পড়ে। ওই তোর আব্বুর নাম্বারেও একটা কল দিত মা। হ্যাঁ, আব্বুর ফোনও বন্ধ। দেশের অবস্থা খারাপ, চারিদিকে ধরাধরি চলছে। আর এই সময় 2টা মানুষ বাড়িতে নাই, আবার 2 জনেরই ফোন বন্ধ। আমার তো আর কিছুই ভালো লাগছে না রে মা, কিছুই ভালো লাগছে না। হে আল্লাহ, আল্লাহ মাবুদ তুমি রক্ষা করো খোদা।
রক্ষা করুন। শয়তানের বাচ্চা, আজকে তোর গলায় পা দিয়ে আমি টাকা আদায় করবো। আমাকে লোভ দেখিয়েছে, ফুসকি দিয়েছে, আর আমি ওর লোভে পড়ে মাসে মাসে 3,000 টাকা করে তোর বাবার ফান্ডে জমা দিয়েছি। আচ্ছা, টাকা না নিয়ে তোর বাড়ি থেকে আমি যাচ্ছি না। শয়তানের কথা তোর একটা। আরে এই আপনি কই যান? হ্যাঁ, ওইজন মানে কি? আমাকে তুমি চেনো না? চিনি তো, আপনি আমাকে স্যারের বন্ধু। তো চেনো, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? কই যান? যাও, ভিতরে যাও, ডেকে নিয়ে আসো। বলো আমি এসছি, তাড়াতাড়ি আসতে বলো। এই বাড়িতে কেউ নাই। ও বুঝেছি, পালিয়েছে, সবার টাকা নিয়ে পালিয়েছে না? এত সহজ নয়, আমি তোমাকে বলে দিচ্ছি। ওই মাটির 10 তলা থেকে আমি ওকে বের করে নিয়ে আসবো। আমার হাত থেকে কারো রক্ষা নেই, আমার টাকা হজম করতে পারবে না। সত্যি কথা যদি না বলো তাহলে তোমাকে আমি জেলে ঢুকাবো। দেখেন, এবারে সবাই হসপিটালে আছে। হাসপাতালে মানে? কেন? এই যে ফ্ল্যাটটা যে ব্যাংকে রেখে টাকা নিছিল, আর সেই টাকা নিয়ে যেখানে জমা রাখছিল ওই অফিসের সবাই নাকি পলাই গেছে। এই টাকার শোকে আমাকে স্যার স্ট্রোক করছে। আজকে দুপুরে অ্যাম্বুলেন্সে করে তারা ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। এইসব গল্প তোমাকে শিখিয়ে গেছে না, যাতে আমাদেরকে বলতে পারো তুমি। আমি কোনো গল্প কইতেছি না, যা সত্যি তাই কইতেছি। আপনার যদি বিশ্বাস না হয় হাসপাতালে যাই খবর নিয়ে দেখেন। হাসপাতালে স্যার ভর্তি আছে, নাকের মধ্যে দিয়ে মেশিন দিয়ে রাখছে, যে কোনো সময় মরে যাবার পারে। আমি একটু আগে হাসপাতাল থেকে এলাম। আমাকে ম্যাডাম আপা আর ভাইজান ওই হসপিটালের বারান্দায় বসে বসে কাঁদতেছে। আমাকে স্যার ঢাকা মেডিকেলের 4 নম্বর ওয়ার্ডে 3 নম্বর বেডে ভর্তি আছে। আপনি গেলে দেখতে পারবেন। সব কি বলো তুমি? আপনি তো এখনো হাঁটাচলা করতে পারতেছেন, কথা কইতে পারতেছেন, আর আমাকে স্যার টাকার শোকে মৃত্যু পথযাত্রী হয়ে গেছে, কোন সময় জানি মরে যায়। আর আমাকে ম্যাডাম তো খুব কান্নাকাটি করতেছে। এই ফ্ল্যাটটাও নাকি ব্যাংকে লয়ে যাইব, সবার নাকি রাস্তায় ঘুমাইতে হইব। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জালেম তো আমাদের মতো এই বৃদ্ধ মানুষের সারা জীবনে সঞ্চিত টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। আল্লাহ, আমি এদের কি বিচার চাইবো তোমার কাছে? তুমি আল্লাহ, তুমি বিচার করো, আমার আর কিছুই বলার নেই। যা সর। আচ্ছা, কি হয়েছে বলুন তো? গতকাল রাতে ফিরে কিছু খেলেন না, কোনো কথাও বললেন না, লম্বা হয়ে শুয়ে পড়লেন। এখন সকাল থেকেও কোনো কথাই বলছেন না। আচ্ছা, বদরুল ভাই কি বলল? আমাদের টাকাটা উনি উদ্ধার করে দিতে পারবেন তো? কি বিপদ, কোনো কথার উত্তর দিচ্ছেন না। কি হলো বলুন তো? হ্যাঁ, বদরুল সকালে মারা গেছে, স্ট্রোকে মারা গেছে। হ্যাঁ, কি বলছেন? টাকার শোক পুত্রের শোকের চেয়ে অনেক বড় যারা মা। আমার শরীরটা ভালো লাগছে না। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। দরকার হলে আমরা সবাই মিলে না খেয়ে থাকবো, তবুও আপনাকে টাকা শোধ করতে হবে না। আপনার কিছু হলে আমরা কি করব? আমার ছেলে মেয়ে দুটো এতিম হয়ে যাবে তো। হ্যাঁ, ওই যে গুলি করে মেরে ফেলেছে। আমার ছেলে মেয়েরা কই? আমার পাবো কোথায়? আমার আবির কোথায়? ওরা তো বাইরে। বাইরে? এখনো বাইরে? একটু ফোন করো না। আবির, আমু, হ্যাঁ বাবা, তুই কোথায়? এই তো আম্মু, আমি যে আছি, আশেপাশে আছি।
তাড়াতাড়ি চলে আয় বাবা, তোর চাকরির দরকার নেই। টিভিতে দেখলাম রাস্তায় গোলাগুলি হচ্ছে, পুলিশ ছাত্রদের মেরে ফেলছে। তুই বাসায় আয় বাবা, তুই বাসায় আয়, তোর চাকরির দরকার নাই। হ্যাঁ আমি একদম শান্ত হতো, কিচ্ছু হবে না আমার, আমি চলে আসবো। খবরদার আর একটা কথাও বলবি না, ওরা একটা ছাত্রকেও বাঁচতে দেবে না। বাবা রে, বাবা আমার কোটা দরকার নেই, আমার চাকরিও দরকার নেই। আমি বসত ভিটা বিক্রি করে দেবো, আমি তোকে বিদেশ পাঠিয়ে দেবো, আমি দরকার হলে মুদির দোকান দেবো, কিন্তু তোরা বাবা আমাকে ছেড়ে যাস না। আমি টাকা পয়সা হারিয়ে সর্বশান্ত হয়েছি, কিন্তু তোদের যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে তুই বুঝতে পারছিস? আচ্ছা আচ্ছা আব্বু 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 ঠিক আছে ঠিক আছে, তুমি কান্না করো না, আমি আসছি, আমি চলে আসছি। হ্যাঁ ঠিক আছে। কোথায়? ও তো কোচিং করতে গেছে, ওই যে বিশেষ পরীক্ষা দিচ্ছে চাকরির জন্য। আমার বিশেষ দরকার নেই, আমার চাকরিও দরকার নেই, তুই ওকে ফোন করো, ঘরে আসতে বলো। হ্যাঁ মু বলো। মামা তুই কোথায় মা? এই তো আমি বাসার কাছে চলে এসেছি, তুমি টেনশন করো না আম্মু, আসছি। হ্যাঁ না না, এই দেখো এদিকে, পরে কথা বলছি। দেখো দেখো তোমার ভাইয়ের অবস্থা দেখো, টিএসসিতে সে পুলিশরা ইট মারতেছে। ও আল্লাহ, পুলিশগুলো এরকম করছে কেন? ওরা কি মানুষ না? এইভাবে টিয়ার গ্যাস, গুলি, আল্লাহ, এই ছেলে মেয়েগুলো তো ওদের ছোট ভাই বোনও হতে পারতো, ওদেরকে একটু মায়া দেওয়াও নাই। বোকার মতো কথা বলো কেন? তুমি দেখো নাই মুরগি শিয়াল রে ঠোকর দেয়, পুলিশের হাতে অস্ত্র আছে, ওরা ইট নিয়ে যাচ্ছে পুলিশের সাথে যুদ্ধ করতে। তোমার ভাইয়ের ভিডিও এখন ভাইরাল হয়ে যাবে। আমার অফিসে যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি বলবো? কি আশ্চর্য কথা বলছো, লাখ লাখ ছেলে মেয়ে রাস্তায়, কোনটা তোমার শালা কে জানবে? দেশের পরিস্থিতি খুবই খারাপ, রংপুরে একটা ছেলে বুক পাচ্ছে আর তাকে গুলি করে মেরে ফেললো। আল্লাহ, ওদেরকে একটুও কলিজা কাঁপে না, একটুও মায়া দেওয়া লাগে না? সারা দেশে শত শত ছেলে গুলি খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আচ্ছা, সরকার আসলে কি চায়? ওদের কোটার দাবিটা মেনে নিলে কি হয়? সরকার তোমার বুদ্ধি নিয়ে চলে তো। খবরদার, আমি আবারও তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি তোমার বাবা মাকে ফোন দিয়ে নিষেধ করো তোমার ভাই বোন যাতে আন্দোলনে না যায়। আমরা নিষেধ করলে কি ওরা কথা শুনবে? লাখ লাখ ছেলে মেয়ে আন্দোলনে নামছে। শোনো, গরিবের কথা বাসি হলেই ফলে। যখন গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকবে, লাশও খুঁজে পাবে না, তখন বুঝবে আমার কথা। হায় রে ক্ষমতা, মানুষের যে কত ক্ষমতার লোভ আল্লাহই জানে। জানার মা, জানার মা, আরে এই কই জানার মা? আসছি। ওই যে দেখো কারফিউ দিয়েছে, কারফিউ। একটি ঘোষণা, আগামীকাল ভোর 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। আচ্ছা এসব কি হচ্ছে বলেন তো? গত রাতে তো হেলিকপ্টারের আওয়াজে আমি ঘুমাতেই পারিনি এক ফোঁটাও। আর সারা রাত ধরে ছেলেগুলোকে সব অ্যারেস্ট করেছে।
আমার অনেক ছেলেকে গুলি করেছে, এখন কি অবস্থায় দেখো একজনের কি হবে। আচ্ছা, ওরা এই বাচ্চাদের সাথে কোটা নিয়ে লাগলো কেন বলেন তো? তাছাড়া ঘোষণা করে দিলেই পারতো যে যারা সরকারের লোক তারাই শুধু সরকারি চাকরি পাবে, অন্য কেউ পাবে না। তাহলে তো আর এই বাচ্চারা সরকারি চাকরির পিছনে ঘুরঘুর করতো না। এই দেশটা কি তাদের বাবার, আর কারো না? আরে ওরা তো বলেই দিয়েছে এই দেশ তাদের বাপের দেশ, আর কারো দেশ না। যুদ্ধ ওরাই করেছে, আর কেউ করেনি। সুতরাং সরকারি চাকরি করার অধিকার তাদের আছে, আর কারণ নেই। তোরা চিন্তা করিস না, আমি আসছি। বললেই হলো। কোথায় যাচ্ছিস বাবা? বাবা, আমাদের কয়েকজন গুলি খেয়েছে, ওদেরকে হসপিটালে নেওয়া হচ্ছে, ওদেরকে চিকিৎসা করাতে হবে, রক্ত দিতে হবে। আমাকে যেতে হবে বাবা। না না না, আমি তোকে কোথাও যেতে দিব না বাবা। মা, একটু বুঝতে চেষ্টা করো। দেখো, ওরা কিন্তু গুলি খেয়েছে। এখন আমি যদি গুলি খেতাম তাহলে কি হতো? তোমরা কি ঘরে বসে থাকতে পারতে? তোমরা হসপিটালে ছুটে যেতে না, বাইরে যেতে না? মা প্লিজ প্লিজ, মা আমাকে আটকে রেখো না, একটু যেতে দাও মা। বাবা রে, দেখ, আমি আমার জীবনের সর্বস্ব হারিয়ে সর্বশান্ত হয়ে গেছি। এখন তুই হলে আমাদের একমাত্র অবলম্বন। তুই যদি এখন মানে কিছু যদি একটা হয়ে যেত, তো আমাদের কি অবস্থাটা হবে একটা ভেবে দেখ তুই। বাবা, বাবা তুমি একদমই চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। বাবা, আমার ভাইরা গুলি খেয়েছে, ওরা তো কারো না কারো সন্তান। এখন তো আমরা চুপ করে ঘরে বসে থাকতে পারি না, ওদের পাশে তো আমাদেরকে দাঁড়াতে হবে। বাবা দেখ বাবা, আমি অত কথা শুনতে চাই না, তোরা কোথাও যাবি না, এটাই আমার শেষ কথা, বাস। বাবা, আমাকে যেতে হবে। আমাদের কথা তুই ভাববি না বাবা, বাইরে কারফিউ চলছে, এর মধ্যে তুই যদি বেরিয়ে যাস বিপদে পড়বি শোনা। আম্মু, আব্বু, তোমরা কি বিবেকহীন হয়ে গেছো? হ্যাঁ, দেখো দেখো দেখো, কারফিউর মধ্যে সব ছাত্র রাস্তায় নেমে পড়েছে, কেউ ঘরে বসে নেই। আর এই অবস্থায় আমরা দুই ভাই বোন বাড়িতে চুপ করে বসে থাকবো? কি করে হয়? ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করতে আমি আর ভাইয়া রাস্তায় নামবো। চল ভাইয়া। বাবা আসি। আবির, মামু, মামু। আল্লাহ গো, কয়দিন এইভাবে চলবো জানি না। শুনছি ৭১ নাকি মানুষ ৯ মাস এইভাবে কাটাইছে, নিজের চোখে দেখি নাই, কিন্তু ৯০ স্বৈরাচার পতন নিজের চোখে দেখছি। এ সরকারি পতন ঘনাইছে নাকি? তারা তো মরণ কামড় দিল। আমি নিজে সরকারি দল করি, কিন্তু সরকারের এটা খুব বাড়াবাড়ি। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, এটা মেনে নিলাম। জীবিত মুক্তিযোদ্ধাদের মাসে মাসে ২০,০০০ টাকা করে ভাতা দিতেছে, সেটাও না হলে মেনে নিলাম। কিন্তু নাতিপুতিদের কোটায় চাকরি দিতে হবে কেন? আমরা যারা মন থেকে সরকারি দল করি তারা কিন্তু এসব সুবিধা নেওয়ার পক্ষে না। মুক্তিযোদ্ধাদের তালিকায় কত যে ভুয়া মুক্তিযোদ্ধা আছে সেটা তো পত্রিকার খবরই দেখছি। তালিকায় এমনও নাম আছে যেখানে ৭১ সালে জন্মগ্রহণই করে নাই। দলীয় লোকদের সুযোগ সুবিধা দেওয়ার লাগিয়াই এই ভুয়া তালিকা বানাইছে। এখন এই তালিকার সুবিধাভোগী লোকদের ছেলে মেয়ে নাতিপুতিদের সুযোগ সুবিধার জন্য এই চাকরির কোটা, এই দেশকে বিভক্ত করবার জন্য এটা একটা চালাকি, বুঝলেন? এটা একটা চালাকি। নাতিপুতিরা কি যুদ্ধ করছে যে উত্তরাধিকার পাইব?
হলো? আবির ফোন ধরে না? না, ফোন ধরে না। এই ছেলে তো কথা শোনে না, এতবার করে ফোন করছে, ফোন ধরছে না। এই কারফিউর মধ্যে ছেলে মেয়ে দুটোই বাড়ির বাইরে। দেখো দেখো, আয় আয়। ভাইয়ার সাথে আমার কথা হয়েছে, ও ক্যাম্পাসে আছে। আমাকে বললো ও রাতে ফিরবে না, হলে বন্ধুদের সাথে থাকবে। দেখেছো আক্কেলটা কিরকম দেখেছো? হল থেকে পুলিশ সব একেবারে দলে দলে ছাত্রদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, এবং কে জানে হয়তো তাদেরকে সবগুলোকে গুম করে ফেলবে। এই ছেলেটা অনেক টেলিভিশনও দেখে না। ওই যে ওদের আন্দোলনের নেতা 6 জনকে গ্রেপ্তার করেছে কালকে, টেলিভিশনের সামনে নিয়ে এসেছিল তাদেরকে। তো ওরা কোন সাহসে আজকে হলে থাকে? আল্লাহ, এই যে হাজার হাজার ছেলেকে গুম করে ফেলছে। ওকে যদি ধরে নিয়ে যায় একবার, জার্নি ফিরে আসতে পারবে? মনে হয় আবির, আমি দিচ্ছি। দেখো তোমরা কারা বাবা? আমরা সরকারি দলের ছাত্র। আপনাদের বাড়ি কি ছাত্র আশ্রয় দিছে? না বাবা, এখানে তো কোনো ছাত্র নেই। উনি কে? আমার মেয়ে। এই পুরো বাড়ি খোঁজ। এই মেয়ে, তুমি কি ছাত্রী? কোটা আন্দোলন করো? না না, ও সংসার করে, ওর বিয়ে হয়েছে, স্বামী বিদেশে থাকে তো তাই বেড়াতে এসেছে। আশেপাশে কোন কোন এলাকায় আন্দোলন করা ছাত্র আছে তালিকাগুলো দিতে পারবেন? না না বাবা, এটা তো আমরা কাউকে চিনি না এখানে, আমরা নতুন ভাড়াটিয়ে এসেছি পাড়ায়। নতুন কই, আপনারা তো অনেকদিন থেকে এলাকা দেখছি। বড় ভাই, এ বাসায় কোনো ছাত্র নাই। খবরদার, বাসায় কোনো ছাত্র জায়গা দিবেন না। আমরা কিন্তু আবার আসবো, যদি দেখি কোনো ছাত্র আশ্রয় দিচ্ছেন সবাইকে তুলে নিয়ে যাব, মনে রাখবেন। চলো। আরে খোদা, কি দেখলাম! 71-এ দেখেছিলাম রাজাকার আল বদর আল শামস বাড়িতে ঢুকে বলতো মুক্তি হ্যায় মুক্তি, আর এই স্বাধীনতার 53 বছর পরে এসে বাঙালিরা এসে জিজ্ঞেস করছে বাঙালির বাড়িতে ছাত্র আছে? ছাত্র? আল্লাহ, আর কত দেখাবা তুমি আল্লাহ। আপনি একটু চুপ করেন তো, আপনার এসব কথা যদি ওরা শোনে তাহলে বিপদ হতে পারে। দেখেছো আম্মু, আব্বু, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন যদি ভাইয়া বাসায় থাকতো তাহলে কি হতো?
তুমি অফিসে ঠিকমতো পৌঁছেছো? কোনো সমস্যা হয়নি তো? সমস্যা হবে কেন? আমি তো অফিসের গাড়িতে আসছি নাকি? না, আসলে টিভিতে দেখতেছিলাম যে ওই যে রাস্তা অবরোধ করতেছে, ছাত্ররা নাকি অফিসের গাড়ি আটকাচ্ছে, নেটওয়ার্ক নাই, কিছু নাই। আচ্ছা বলো তো, কবে নেটওয়ার্ক আসবে কিছু জানো? শোনো, যতদিন এই আন্দোলন চলবে ততদিন ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সবই বন্ধ থাকবে। আমি যে জন্য তোমাকে ফোন দিলাম, আচ্ছা তোমার ভাই গত রাতে বাসায় ফিরেছিল, তুমি খবর নিয়েছো? একটু আগে তো আম্মুর সাথে কথা হলো, আম্মু তো কিছু বলেনি। তোমার বাবা মাকে বলো তাড়াতাড়ি খোঁজ খবর করতে, অনেক ছেলেপেলে গুলি খেয়েছে। ঢাকা মেডিকেল সহ অন্যান্য মেডিকেলে অসংখ্য ছাত্র ভর্তি হয়েছে গুলি খেয়ে, লাশের শাড়ি পরেছে, তাড়াতাড়ি খবর নিতে বলো। ইন্নালিল্লাহ, কি বলো এটা? তুমি রাখো, আমি আব্বুকে ফোন দিচ্ছি। যারা মা, খবর কি? জামাই কেমন আছে? জামাই অফিসে গেছে? হ্যাঁ হ্যাঁ আম্মু, একদম ঠিক মতো গেছে, কোনো সমস্যা হয়নি। তোমার জামাই ফোন করেছিল, বলল গত রাতে নাকি ইউনিভার্সিটির অনেক ছেলেকে গুলি করা হয়েছে। আবি কি বাসায় ফিরেছে? না রে মা, ফেরেনি। সকাল থেকে ওর ফোনও বন্ধ পাচ্ছি। আমার তো কিছু ভালো লাগছে না রে মা। মা, আমার মনে হয় তোমরা সবাই একটু ভাইয়ার খবর নাও, কোথায় আছে, কি অবস্থায় আছে, খুব তাড়াতাড়ি খবর নেওয়া দরকার। হসপিটালগুলো নাকি ভরে গেছে, আর লাশের নাকি শাড়ি পরে গেছে। শুনছেন, যারা বলছে জামাই নাকি ওকে ফোন করে বলেছে যে গোলাগুলি চলছে, চারিদিকে লাশের পরে লাশ পড়ে আছে। আপনি এইভাবে বসে না থেকে একটু বের হন, ছেলেটাকে খুঁজে আনেন, ছেলেটাকে খুঁজে আনেন। তোমার কাছে আমি আর কিছু চাই না, শুধু আমার ছেলেটাকে সুস্থ অবস্থায় আমাকে ফিরিয়ে দাও আল্লাহ, শুধু এটুকুই চাই আল্লাহ। সরকার ইন্টারনেট বন্ধ করার পরও দেখি অ্যাপ দিয়ে ইন্টারনেট সব চলছে। একটা লাইভ দেখি। খুঁজে আর কোথায় খুঁজবো, খুঁজতে খুঁজতে তো আমি হয়রান হয়ে গেলাম। ধরো ধরো ফোন আসছে। হ্যালো আবু, আবু কি হয়েছে সেটা বল।
আমি ভাইয়াকে লাইভে দেখলাম ওর রক্ত রক্ত লেগে গেছে ভাইয়া 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 কি বলতেছিস তুই? আরে ফোনটা দে তো, দাও দাও। কি হয়েছে? আবির কোথায়? আমি জানি না কোথায়, আমি জানি না। আপু তুমি আসো, তুমি আসো, আপু তুমি আসো। আমি আচ্ছা আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। বাবা মোমো যারা আমার আবির কই? আবির আসে নাই? আবির কথা বলো না কেন? দেখা হয়নি তোমাদের সাথে? আমি কই? আমার আবির কই? আম্মা, মোবাইলে চার্জ নাই, ইন্টারনেট বন্ধ, বিদ্যুৎ নাই, আপনাদের কিভাবে খবর দেব? খবর দিতে পারিনি মানে? ও তোমাদের সাথে আসেনি? যারা মোমো কি হলো? তোমরা কিছু বলছো না কেন? তোরা কথা বলছিস না কেন? আমার আবির কোথায়? আবির, এই তোরা কি দেখছিস? কথা বলছিস না কেন? আমার আবির কোথায়? ভাই নেই। আমার মহিনা আমি রাস্তায় যাবো, আমি চলে যাবো। আমি খুঁজতে যাবো, আমরাও যাবো, যাবো, আমরা যাবো, আমি যাব, আমি মিছিলে যাব, আমি মিছিলে যাব, আমরা সবাই যাবো, আমরা ফ্যাসিবাদের পতন ঘটাবো, আমি মিছিলে যাব, ফ্যাসিবাদের পতন হোক, ফ্যাসিবাদের পতন হোক। আমি মিছিলে যাব।